গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা গল্প সময়ের প্রয়োজনে। কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম। ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বললেন, আপনি বসুন, এই খাতাটা পড়ুন বসে বসে, আমি কয়েকটা কাজ সেরে নেই, তারপর আপনার সঙ্গে আলাপ করব। খাতাটা হাত বাড়িয়ে নিলাম। লাল মলাটে বাঁধানো একটা খাতা, ধুলো কালি আর তেলের কালচের আগে ময়লা হয়ে গেছে এখানে সেখানে। খাতাটা খুললাম। মেলি ধরনের গোটা গোটা হাতে লেখা, মাঝে মাঝে একটু এলোমেলো। আমি পড়তে শুরু করলাম। প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম, কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম। কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত। এখন অনেকটা সহজ হয়ে গেছি। কি জানি, হয়তো অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। তাই মৃত্যুর খবর আসে, মরা মানুষ দেখি, মৃতদেহ কবরে নামাই, পরক্ষণে ভুলে যাই। রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপরে এসে দাঁড়াই। সামনে তাকাই। বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, বাতাসে মৃদু দুলছে। কয়েকটা ধান ক্ষেত, দুটো তাল গাছ, দূরে আর একটা গ্রাম। খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা। একদিন যারা আমাদের অংশ ছিল, একসঙ্গে থেকেছি, শুয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, এক টেবিলে বসে গল্প করেছি, প্রয়োজন বোধে ঝগড়াও করেছি, ভালোবেসেছি। আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়, চোখ জ্বালা করে ওঠে, হাত নিষ্পিস করে, পাগলের মতো গুলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি। একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি। ঘৃণার থুতু ছিটায় মৃতদেহের মুখে। সামনে ধান ক্ষেত, আলের উপরে কয়েকটা গরু, একটা ছাগল একটানা ডাকছে। এক ঝাঁক পাখি উড়ে চলে গেল দূরে গ্রামের দিকে। কি যেন নড়ে চড়ে উঠল সেখানে। মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল। ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম, স্যার, ওরা মনে হচ্ছে এগোতে পারে। তিনি একটা ম্যাপের পর ঝুঁকে হিসাব কষছিলেন। মুখ তুলে তাকালেন। একজোড়া লাল চোখ, গত দুরাত ঘুমাননি, অবকাশ পাননি বলে। তিনি তাকালেন। বললাম, মনে হলো একটা মুভমেন্ট। ভুল দেখেছ, আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি। ওদের দু একদিনের মধ্যে এগোবার কথা নয়, যাও ভালো করে দেখো। চলে এলাম নিজের জায়গায়। একটানা তাকিয়ে থাকি। মাঝে মাঝে ত্রন্দা এসে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হয়তো তাই ভুল দেখি। কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম, সেটা ভুল হবার নয়। শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে। যখন গেলাম দেখলাম কেউ নেই। দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত, বুটের দাগ, অনেকগুলো খালি পায়ের ছাপ, ছোট পা, বড় পা, কচি পা, কতগুলো মেয়ের চুল, দুটো হাতের আঙ্গুল, একটা আংটি, চাপ চাপ রক্ত, কালো রক্ত, লাল রক্ত, মানুষের হাত পা, পায়ের গোড়ালি পুডিংয়ের মতো রক্ত, খুলের একটা অংশ এক খাবলা মগজ, রক্তের উপরে পিছলে যাওয়া পায়ের ছাপ, অনেকগুলো ছোট বড় ধারা, রক্তের ধারা, একটা চিঠি, মানিব্যাগ, গামছা, এক পাটি চটি, কয়েকটা বিস্কুট, জমে থাকা রক্ত, একটি নাকের নলক, একটি চিরুনি, বুটের দাগ, লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে, চুলের কাটা, দেশলাইয়ের কাঠি, একটা মানুষকে টেনে নিয়ে যাওয়া ছাপ, রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো, পাশের নর্দমাটা বন্ধ, রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে। দেখছিলাম, দেখে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে। আমি একা নই, অসংখ্য মানুষ।
অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল, মাথায় সুটকেস, বগলে কাপড়ের কাঠরি, হাতে হারিকেন, কোমরে বাচ্চা, চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক। কথা নেই, মৌন সবাই। সহসা কে যেন বলল, ওদিকে যাবেন না, মিলিটারি। নৌকায় করে লোকজন সব ওপারে পালাচ্ছিল। মিলিটারি ওদের উপর গুলি করেছে, 200-300 লোক মারা গেছে ওখানে, যাবেন না। মনে হলো পায়ের সঙ্গে কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ। একা নই, অসংখ্য মানুষ। সহস্র চোখ, হতবিহ্বল মুহূর্ত। কোন দিকে যাব? পেছনে ফিরে যাবার পথ নেই। মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে। সামনে এগিয়ে যাব, ভরসা পাচ্ছি না। সেখানে হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাব? পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম আমরা। যে যেদিকে পারছে ছুটছে। কাচকি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই। হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো। তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়লো। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম, কিছু দেখতে পাচ্ছি না, শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব। মেশিন গানের শব্দ, বাচ্চাদের কান্না, কতগুলো মানুষের আর্তনাদ, কাতরোক্তি, কয়েকটা কুকুরের চিৎকার, কান্না, মেশিন গানের শব্দ, মানুষের বিলাপ। একটা কিশোরের কণ্ঠস্বর, বাজান বাজান। হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে, বাজান বাজান। তারপর শ্মশানের নীরবতা। ঘাড়ের কাছে চিনচিনে একটা ব্যথা। ধীরে ধীরে মুখ তুলে তাকালাম। দেখলাম না, কিছুই দেখতে পেলাম না। সবকিছু ঝাপসা হয়ে এলো। মনে হলো চারপাশে অন্ধকার নেমে এসেছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি, কিংবা মারা যাচ্ছি। সামনে ধান ক্ষেত, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে। পিছনে কয়েকটা বাঁশবন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরানো দালান। ওখানে আমরা থাকি। মোট 27 জন মানুষ। প্রথম 19 জন ছিলাম। একজন মারা গেল মর্টারের গুলিতে। ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম, তখন আমরা 11 জন। একজন পালিয়ে গেল সে রাতে, গেল আর এলো না। আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে। কি অসুখ বুঝে উঠবার আগেই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে, আর উঠল না। তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম, মায়ের কাছে লেখা। মা, আমার জন্য একটু চিন্তা করো না মা, আমি ভালো আছি মা। চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি। থাক, ওখানেই থাক। তখন ছিলাম 9 জন, এখন আবার বেড়ে 27-এ পৌঁছেছি। 27 জন মানুষ, নানা বয়সের, ধর্মের, মতের। আগে কারোর সঙ্গে আলাপ ছিল না, পরিচয় ছিল না, কোনোদিন চেহারাও দেখিনি। কেউ ছাত্র ছিল, কেউ বা দিনমজুর, কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি, পাটের দালাল অথবা পদ্মপাড়ের জেলে। এখন সবাই সৈনিক, একসঙ্গে থাকি, খাই, ঘুমাই। রাইফেলগুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই, তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি, জানি, অতি আপনজনের মতো অনুভব করি। মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা। আমাদের অস্তিত্ব ও লক্ষ্য 2 এক। মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা। অতীতের গল্প, বর্তমানের গল্প, ভবিষ্যতের গল্প, টুকিটাকি নানা আলোচনা। ওষুধ ফুরিয়ে গেছে, আনতে হবে। কদিন ধরে শুধু ডাল ভাত চলছে, একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না। 27 জন মানুষ আমরা, মাত্র 9টা রাইফেল। যদি অস্ত্র পেতাম, সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো, তাহলে সেদিন ওদের একজন সৈন্যকেও পালিয়ে যেতে দিতাম না। মোট 200 জনের মতো এসেছিল ওরা। 45টা লাশ পেছনে ফেলে পালিয়েছে। তাড়া করেছিলাম আমরা খেয়াবার পর্যন্ত। গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে এসেছি। এসে দেখি আশপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে, মেয়ে, বুড়ো, গেরস্ত বাড়ির বউ ছুটে এসেছে সেখানে। কারো হাতে দা,
কুড়োল, খুন্তি। মৃতদেহর কুলোর মুখে ঝাঁটা মারছে ওরা। কুড়োল দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে ওদের হাত, পা, মাথা, বুকের পাঁজর। দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটি মৃতদেহকে শত টুকরো করতে করতে জৈনিক বৃদ্ধ চিৎকার করে কাঁদছিল। আমার পোলারে মারছোস, বউডারে নিয়ে গেছোস, মায়াডারে পাগল করছোস, আমার সোনার সংসার পুরাইয়া দিছস, আল্লাহর গজব পড়ব, আল্লাহর গজব পড়ব। ঘৃণা, ক্রোধ, যন্ত্রণা। আমরা বাধা দিলাম, আর প্রায় সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠল ওরা। করুণ বিলাপ শুরু করলো। বিলাপের অবসরে নিজেদের সহস্র দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগলো। ছেলে নেই, স্বামী নেই, স্ত্রীকে ধর্ষণ করেছে, যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে, 3 মাস হলো। হালের গরু, গোলার ধান, গায়ের অলংকার কিছু নেই, সব লুট করেছে। ঘৃণা, ক্রোধ, যন্ত্রণা, এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে? একটা বিস্ফোরণে যদি সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত, তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারত ওরা। ওরা একা নয়, অনেকগুলো মানুষ, 7.5 কোটি। 1 কোটি লোক ঘরবাড়ি মাটি ছেড়ে পালিয়েছে। 3 কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। ভয়, ত্রাস, আতঙ্ক। জ্ঞান ফিরে এলেও আমিও পালিয়েছিলাম, পোড়ামাটির ঘ্রাণ নিতে নিতে। অনেকগুলো মৃতদেহ ডিঙ্গিয়ে দুপাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে। কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে একটানা বোমাবর্ষণ করেছে সেখানে। কাছে একটা মফস্বল শহর এখনো পুড়ছে। কালো জমাট ধুয়ো কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে। একটা মানুষ নেই, কুকুর নেই, জন্তু জানোয়ার নেই। শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে। সহসা অনেকগুলো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। তাকিয়ে দেখলাম দূরে নদীর পাড়ে একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে চিৎকার করে নৌকাটাকে পাড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। ওরা আশ্রয় পেতে চায় নৌকাতে। না না, খবরদার, নৌকা ফেরাবে না। জৈনিক বৃদ্ধা ওদের দিকে তাকিয়ে খেকিয়ে উঠল। কেন, কি হয়েছে? কি আর হবে, বাজে মেয়ে, বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? মানে আবার কি সাহেব, বাজারের মেয়ে চেনেন না? ঘৃণায় চোখ মুখ কুচকে এলো তার। তার একার নয়, অনেকের। অনেকেই মুখ বের করে তীরে দাঁড়িয়ে থাকা বাজারের মেয়েগুলোকে দেখল। না না, নৌকা থামাবার দরকার নেই, আপদগুলো মরুক, মরলেই ভালো, নৌকা থামাও। সহসা ভিড়ের ভিতর থেকে একটা ছেলে চিৎকার করে উঠল। মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি, রক্ত জবার মতো চোখ লাল। শিগগির নৌকাতে তুলে নাও ওদের, কঠিন কণ্ঠে আদেশ করল সে। উত্তরে বুড়োটা বিরক্তি প্রকাশ করল। না, নৌকা থামাবে না। সঙ্গে সঙ্গে সামনে লাফিয়ে এসে বুড়োটার গলা চেপে ধরল ছেলেটা। কুত্তার বাচ্চা, তোমাকে এক্ষুনি তুলে ওই নদীর জলে ফেলে দিব আমি। কোন শালা শুয়োরের বাচ্চা আছে আমাকে বাধা দেয়? নৌকা ভেরাও মাঝে, ওদের তুলে নাও। কয়েকটা নীরব মুহূর্ত। নৌকা ভিড়ল। ভয়ে আতঙ্কে অর্ধমৃত বাজারের মেয়েগুলো ভেড়ার পার্লের মতো নৌকা এসে চলল। ঘৃণায় এক পাশে সরে গেল নৌকার কুলীন যাত্রীরা। বাজারের মেয়েরা কোনো কথা বলল না, এক কামে কাদাকাদি করে বসলো। অনেকগুলো মুখ, একটা মুখ দেখে বুকটা ব্যথা করে উঠল। মার কথা মনে পড়ে গেল। ছোট ভাই বোন ইতুদি, ওরা কেমন আছে? বেঁচে আছে না মরে গেছে জানি না, হয়তো বহুদিন জানবও না। তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার। আবার কি ওদের সঙ্গে একসঙ্গে নাস্তার টেবিলে বসতে পারবো আমি? আবার কি রোজ সকালে মা আমার বন্ধ দুয়ারে এসে কড়া নেড়ে ডাকবে, কিরে এখনো ঘুমাচ্ছিস? অনেক বেলা হয়ে গেল যে, ওঠ, চা খাবি না? কিংবা
দল বেঁধে সবাই বাড়ির ছাদের উপর ক্যারাম খেলা, পারবে কি আবার? অথবা মাকে সাক্ষী রেখে সবাই মিলে বাবার পকেট মারা? হয়তো জানি না। জানতে গেলে ভাবনা হয়। ভাবনাটাই একটা যন্ত্রণা। অথচ ভাবতে আমি এককালে ভীষণ ভালোবাসতাম, বিশেষ করে জয়াকে নিয়ে। চিনু ভাবির জয়া, কতভাবে ভেবেছি ওকে। কখনো সমুদ্রের উত্তাল পটভূমিতে, কখনো ঢেউ জাগানো মিছিলের মাঝখানে, কখনো ছোট্ট একটা ঘরের একান্তে, দিনে রাতে, অন্ধকারের নিবিড়তায়, কিংবা কোনো দুপুরে কোনো রেস্তোরাঁর কোণের টেবিলে, নিরিবিলি নির্জনে, 2 কাপ চা সামনে রেখে অনেকক্ষণ ধরে কোনো কথা না বলে বসে থাকার মুহূর্তে ভাবতে ভালো লাগতো। ইছামতি, করতোয়া, ময়ূরাক্ষী বলে যে নদীর নাম, তার জলে দুজনে সাঁতার কেটে ঢেউয়ের সঙ্গে কানামাছি খেলতে। জয়া কোনোদিন সমুদ্র দেখেনি। সমুদ্র দেখার বড় ইচ্ছে ছিল তার। একদিন হাসতে হাসতে বলল, জানো, সমুদ্র দেখে এলাম। কখন, কোথায়? অবাক হয়েছিলাম আমি। কেন, এই শহরে? কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো আঁচল দিয়ে মুছে দিয়ে বলছিল জয়া, শহরের অলিতে গলিতে এত সমুদ্রের ছড়াছড়ি জীবনে দেখেছ কখনো? জনতার সমুদ্র, সমুদ্রের চেয়েও গভীর, সমুদ্রের চেয়ে উত্তাল, গতিময়। মনে হচ্ছিল সামনে যত বাধার পাহাড় আসুক না কেন, সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কোটি কোটি মুখ, পাথরে খোদাই করা চেহারা, মুষ্টিবদ্ধ হাত সীমানা ছাড়িয়ে, লক্ষ কোটি বজ্রের শব্দ কিংবা ঢেউয়ের ধ্বনি সে মিছিলের গর্জনের কাছে অর্থহীন। আগে তো দেখিনি কোনোদিন। 52 ফেব্রুয়ারিতে, 54-তে, 62, 66 কিংবা 69-এ অনেক দেখেছি, কিন্তু এত প্রাণের জোয়ার কখনো দেখিনি, এত মৃত্যুও কখনো দেখিনি। সামনে তাকাই, বিরাট আকাশ, কয়েকটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, 2টো তাল গাছ, দূরে একটা গ্রাম। প্রতিদিন দেখি। জয়কেও এত নিবিড় করে দেখিনি কোনোদিন। পেছনে কয়েকটা বাঁশবন, আড়ালে 4-5টা তাঁবু, একটা পুরনো দালান। সে দালানের গায়ে কাঠকয়লা দিয়ে অনেকগুলো ছোট ছোট রেখায় গেছি আমরা। ওগুলো মৃতের হিসাব, আমাদের নয়, ওদের। যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে। হিসাব রাখতে সুবিধা হয় তাই। প্রায় দেখি, গুনি, 372, 73, 74। পুরো দেয়ালটা ভরে যাবে সে প্রতীক্ষায় আছি। আমাদের যারা মরেছে তাদের হিসেবও রাখি, কিন্তু সেটা মনে মনে। মনের মধ্যে অনেকগুলো দাগ, সেটাও মাঝে মাঝে গুনি। একদিন, বেশ কিছুদিন আগে, সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্পে দেখতে। সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা, অভিবাদন করেছিলাম তাকে। তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন, কেন যুদ্ধ করছো বলতে পারো? প্রায় এক ধরনের উত্তর দিলাম আমরা, দেশের জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করছি। যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশ। না, পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি। নিজেরা অনেকক্ষণ আলাপ করেছিলাম আমরা, উত্তরটা কি ঠিক হলো? দেশ তো হলো ভূগোলের ব্যাপার। 1000 বছর যার 1000 বার সীমারেখা পাল্টায়, পাল্টেছে, ভবিষ্যতেও পাল্টাবে। তাহলে কিসের জন্য লড়ছি আমরা? বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করেছিল। কেউ বলেছিল, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি, ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে, তাই তার প্রতিশোধ নিতে চাই। কেউ বলেছিল, আসলে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, ওই শালারা বহু অত্যাচার করেছে আমাদের উপর, শোষণ করেছে, তাই ওদের তাড়াবার জন্য লড়ছি।
কেউ বলেছিল, অত শত বুঝি না মিয়ারা, আমি শেখ সাহেবের জন্য লড়ছি। কেউ বলেছিল, কেন লড়ছি জানো? দেশের মধ্যে যত গুন্ডা, বদমাস, ঠক, দালাল, ইতর মহাজন আর ধর্ম ব্যবসায়ী আছে, তাদের সবার পাছায় লাথি মারতে। আমি ওদের কথাগুলো শুনছিলাম, ভাবছিলাম, মাঝে মাঝে আলোচনায় অংশ নিতে গিয়ে তর্ক করেছিলাম, কিন্তু মন ভরছিল না। কিসের জন্য লড়ছি আমরা? এত প্রাণ দিচ্ছি, এত রক্তক্ষয় করছি, হয়তো সুখের জন্য, শান্তির জন্য, নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য, কিংবা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, অথবা সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা। অত শত ভাবতে পারি না। আমার ছোট মাথায় অত ভাবনা এখন আর ধরে না, ব্যথা করে। যেটা বুঝি সেটা সোজা, আমাদের মাটি থেকে ওদের তাড়াতে হবে, এটাই এখনকার প্রয়োজন। দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন। হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল, সেটা হাতে না লেগে বুকে লাগতে পারত। মাত্র 2 আঙ্গুলের ব্যবধান। এখন কদিন বিশ্রাম। মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত, কাঁদত, বুকুনি দিয়ে বলতো, বাহাদুর, অত সামনে এগিয়ে গিয়েছিল কিনা? সবার পেছনে থাকতে পারলি না? আর তো বাহাদুরের দরকার নেই বাবা, ঘরের ছেলে, এখন ঘরে ফিরে চল। ঘর, সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত। ঘর বাড়ি ওরা পুড়ে ছাই করে দিয়েছে সেই কবে, তবু ঘরের কথা ভাবতে মন চায়। খবর পেয়েছি মা, বাবা, ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে, হয়তো কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো উদ্বাস্ত শিবিরে, কিংবা ওটা আমি ভাবতে চাই না। জয়ার কোনো খবর নেই। কোথায় গেল মেয়েটা জানি না, জানতে গেলে ভয় হয়। শুধু জানি এ যুদ্ধে আমরা জিতবো আজ, নয়তো কাল, নয়তো পরশু। একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে, আমার গ্রামে। তখন হয়তো অনেকগুলো পরিচিত মুখ সেখানে থাকবে না, তাদের আর হয়তো দেখতে পাবো না আমি। যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো। যার নেই কিন্তু একদিন ছিল, তাদের গল্প আমি শোনাবো ওদের। সেই ছেলেটির গল্প, বুকে মাইন বেঁধে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে বলেছিল, চললাম, আর ফিরে আসেনি। অথবা উদ্বাস্তু শিবিরের 5 লক্ষ মৃত শিশু, 10,000 গ্রামের আনাচে কানাচে 1 কোটি মৃতদেহ, না 1 কোটি নয়, কিংবা হিসাবের অঙ্ক হয়তো 3 কোটিতে গিয়ে পৌঁছেছে। 1001 রাত কেটে যাবে হয়তো, আমার গল্প তবু ফুরাবে না। সামনে ধান ক্ষেত, বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, 2টো তাল গাছ, দূরে আরেকটা গ্রাম, গ্রামের নাম রোহনপুর। ওখানে সে ঘাঁটি পেতেছে ওরা, এতদিন যারা আমাদের অংশ ছিল। ডায়েরিতে আর কিছু লেখা নেই। খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম, কার লেখা? আপনার? না, আমাদের সঙ্গের একজন মুক্তিযোদ্ধার। তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি? আবার প্রশ্ন করলাম। উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি, তারপর বললেন, দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে। তারপরের খবর ঠিক বলতে পারছি না, হয়তো মেরে ফেলেছে, বেঁচেও থাকতে পারে হয়তো। চোখ জোড়া অজান্তে আবার খাতাটার উপর নেমে এলো। অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা, তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে। বিরাট আকাশ, একটা লাউয়ের মাচা, কচি লাউ ঝুলছে, কয়েকটা ধান ক্ষেত, 2টো তাল গাছ, দূরে আরেকটা গ্রাম, সেখানে আগুন জ্বলছে।
আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা গল্প সময়ের প্রয়োজনে। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।